দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, হাম নিয়ে আমাদের আলোচনা চলছে। স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে একটা সময় হামের টিকা দেওয়া হয়নি। প্রশ্ন থেকে যায়, আসলে এই টিকাটি কেন দেওয়া হয়নি? কি আমাদের অর্থের অভাব ছিল, নাকি সমন্বয়ের অভাব ছিল, যার বিনিময় হলো আমাদের অসংখ্য শিশুর মৃত্যু? আমরা জীবন দিয়ে তার প্রতিদান দিচ্ছি। প্রশ্ন থেকে যায়, এ থেকে উত্তরণের উপায় কি? আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই বা করণীয় কি? আর টিকার মাধ্যমেই কি সকল সমস্যা মিটবে কিনা? যদিও সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে 2 কোটিরও বেশি শিশুকে আসলে এই টিকার আওতায় নিয়ে আসা হবে। এই টিকা দিয়েই কি আসলে আমাদের হামকে প্রতিরোধ করা যাবে কিনা, এরকম নানা বিষয় নিয়ে আসলে সাজিয়েছি আমরা আমাদের আজকের আয়োজন। নাম দিয়েছি আমরা হাম প্রতিরোধের টিকার লড়াই। আর এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, ভাইরোলজিস্ট, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসাম। আমরা স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের স্বাগতম। স্যার, হাম নিয়ে এখন আমাদের আলোচনা করতেই হয়, কারণ দিন শেষে অনেক শিশুর জীবন যাওয়া, যেটা 2026 কিংবা এই সময়ে প্রত্যাশিত নয়, যেখানে সারা পৃথিবীতে এই ধরনের রোগকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই ধরনের টিকা কিংবা নিয়মিত কার্যক্রমের মাধ্যমে। একটু জানার চেষ্টা করব যে আসলে এই টিকা আমাদের সময় মতো কেন দেয়া হলো না? এটা কি স্যার কোনো আর্থিক সমস্যা, নাকি আসলে আমাদের পদ্ধতিগত কোনো সমস্যা কিংবা সিদ্ধান্তহীনতা? ধন্যবাদ। আমরা বরাবরের মতো বলে আসি যে ইপিআই ভুক্ত যে টিকাগুলি আপনারা বাচ্চাদের মায়েদের এবং প্রেগনেন্সির পরবর্তীতে আপনার হেলথ এডুকেশন অথবা কাউন্সিলিং কিন্তু বলে দেয় যে শিশুকে আপনার এই সময় মতো টিকাগুলি দিবেন এবং এই টিকাগুলি আপনার নিকটবর্তী স্থান থেকে নিয়ে নেবেন। তো শিশুরাও কিন্তু আপনার মায়েরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে নেন। আমাদের এই ইপিআই যে শিডিউল অনুযায়ী আমরা যে টিকাগুলি দেই যে রোগগুলির বিরুদ্ধে, কিছু কিছু মায়েরা আছে যারা আপনার অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারে না, সেটা ব্যক্তিগত পর্যায়ে অথবা সামাজিক নানান কারণে হতে পারে। তো সেই জন্য কিন্তু সরকার একটি পদ্ধতি নিয়েছে, সেটা হচ্ছে 5 বছর অন্তর অন্তর একটি ক্যাম্পেইন করা। তো এই ক্যাম্পেইনটি কিন্তু 2020 পরবর্তী 2025-এ এটি হয়নি। তো এই যে ক্যাম্পেইনটির উদ্দেশ্য হচ্ছে যে সকল বাচ্চারা অ্যাকচুয়ালি ওই ভ্যাকসিনেশনের আওতায় আসেনি তাদেরকে এইটার আওতায় নিয়ে আসা। তো আমরা তো অ্যাকচুয়ালি শতভাগ ভ্যাকসিনেশন পসিবল হয় না। আমরা চাই যে একটা ম্যাক্সিমাম লেভেলের সংখ্যার যেন শিশুরা ভ্যাকসিনেটেড হয়। সেক্ষেত্রে হার্ড ইমিউনিটি একটি শব্দ আছে, যেটি আমরা বলে থাকি যে এই অংশ, এই এত শতাংশ যদি ভ্যাকসিনেটেড থাকে, বাকি 20% ওদের মাধ্যমে প্রোটেক্টেড হয়ে যাবে, টোটাল আমরা সেফটিটা পেয়ে যাই। তো আমরা ওই অংশটাকে টার্গেট করেই কিন্তু এই ক্যাম্পেইনগুলি করা হয়। তো এই ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি 2025-এ হয়নি। এটার কারণে একটা ইমিউন গ্যাপ তৈরি হয়েছে। এর মধ্যে আরেকটি ব্যাপার হচ্ছে, করোনা পরবর্তী আমাদের কিন্তু মানুষের মধ্যে এই ভ্যাকসিনেশন রিলেটেড একটা অনীহা সৃষ্টি হয়েছে যে করোনার ভ্যাকসিন দেওয়াতে এইভাবে মারা যাচ্ছে, করোনা ভ্যাকসিনের কারণে এটা হচ্ছে সেটা হচ্ছে। এগুলো আসলে গবেষণার বিষয়। এগুলো আসলে আমরা লিঙ্ক করতে গেলে আমাদের অবশ্যই গবেষণা ফলপ্রসূ একটা ফলাফল আসলে বলতে পারবো। কিন্তু মানুষের মধ্যে যে ভয়টি, এই ভয়ের কারণেও কিন্তু কিছু অংশ এই ভ্যাকসিনেশনে যায়নি, নিয়মিত ভ্যাকসিনেশন যেটি হয় ইপিআই ভুক্ত। তো সেটা এবং ক্যাম্পেইন, এই যে একটা গ্যাপ, এটার জন্য ইমিউন গ্যাপ তৈরি হতে আসলে এই আনইন ভ্যাকসিনেটেড, মানে ভ্যাকসিনেশন নেয়নি এমন বাচ্চারা কিন্তু আক্রান্ত হচ্ছে। স্যার, প্রশ্ন থাকে যে আসলে এই ধরনের যে সিদ্ধান্তগুলো, যে এই যে টিকা না কেনা কিংবা সময় মতো টিকা না কেনা এবং এই যে টিকা না দেয়া, এক্ষেত্রে আসলে মানে দায়টা কোথায়? যারা প্রয়োগ করছেন তারা, নাকি নীতি নির্ধারকরা? কোন কারণে আসলে টিকাটি শেষ পর্যন্ত বা ঠিক মতো বা সময় মতো ক্রয় করা হয়নি কিংবা বিতরণও করা হয়নি? আসলে এটি একদম সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নীতি নির্ধারণ বিষয়। কিন্তু আমরা যারা আপনার এই গবেষক অথবা ধরেন এই বিষয়ে কাজ করি অথবা এই বিষয় ভিত্তিক আমাদের অ্যাক্সেস আছে, আমরা কিন্তু সময় মতো এই উপদেশগুলি দিয়ে থাকি যে ভ্যাকসিনেশন থেকে আপনারা সরে যাবেন না। আমরা রোগীদেরকেও বলি এবং সরকারকেও কিন্তু আপনার আমাদের বাংলাদেশি আপনার একটি মানে সংস্থা আছে নিতাগ, যেটা আপনার ভ্যাকসিনেশন নিয়ে সিদ্ধান্ত নেন। ওনারা অবশ্যই অবশ্যই, যেহেতু বিজ্ঞানসম্মত একটা উপায়, এটি থেকে ওনারা অবশ্যই ভালো একটা সরকারকে উপদেশ দিবেন। বাকি যে অংশটা হচ্ছে ক্যাম্পেইন কেন হয়নি, এটি আসলে আমাদের বিষয় না, এটি আসলে মানে তৎকালীন সরকারের বিষয়। তবে যাই হোক, দুইটি কারণে অ্যাকচুয়ালি একটা মানে ভ্যাকসিনেশনের ইমিউন গ্যাপ তৈরি হয়েছে, যেটার কারণে আসলে এই বাচ্চারা ভুক্তভোগী হচ্ছে এবং ডেথ টোলটা বেড়ে গিয়েছে। আমরা টিকাদান কর্মসূচি নিয়ে যদি আলাপ করি, তাহলে আমরা কিন্তু অনেকগুলো বিষয়ে সফল। আমরা দেখেছি যে অনেক বছর ধরে এই ক্যাম্পেইনগুলো চলতো, গ্রাম অঞ্চলে শহর সব জায়গাতে প্রচারণা থাকতো এবং অভিভাবকরাও বাচ্চাদেরকে কিন্তু নিয়মিত এ ধরনের টিকাদান কর্মসূচির মধ্যে রাখতেন। কিন্তু হঠাৎ করে কেন যেন মনে হচ্ছে যে আমাদের টিকাদান কর্মসূচি এটা একটা ভঙ্গুর অবস্থা সৃষ্টি করেছে বা হয়েছে। আপনিও কি একমত কিনা?
টিকাদান অ্যাকচুয়ালি মানে আমাদের ভ্যাকসিনেশন রিলেটেড কিন্তু অর্জনটা অনেক বেশি, আমরা অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আছি এবং আমরা এক্ষেত্রে অনেক সাকসেস। কিন্তু যেমন পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে অনেক মানে অ্যাক্সেস করা যায় না এমন অনেক প্রত্যন্ত গহীন আপনার অঞ্চল আছে যেখানে আপনার অ্যাক্সেস করতে পারে না। তো আমাদের কিন্তু সেরকম কোনো পকেট নেই, আমরা মোটামুটি সব জায়গায় অ্যাক্সেস করতে পারি। কিন্তু মানে ভ্যাকসিনেশনের যে অনীহাটা, আমার ধারণা সেটি হচ্ছে করোনার পরবর্তী একটা অনীহা তৈরি হয়েছে, সেটা থেকে হতে পারে। এছাড়া আমাদের মধ্যে আসলে ওই ভ্যাকসিনেশনের প্রতি মানে আমরা উদ্বুদ্ধ, আমরা যখন ক্যাম্পেইন হয় সরকারি পর্যায়ে নানানভাবে আপনার এটা অ্যাডভার্টাইজমেন্ট হয় এবং সবাই সব রকম মিডিয়া থেকে জানতে পারে যে ভ্যাকসিনেশন চলছে, এবং বাচ্চারা এবং বাচ্চার মায়েরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করে। তবে কিছুটা অনীহা কিন্তু করোনা পরবর্তী আমরা প্রত্যক্ষ করেছি। আমরা যদি একটু জানতে চাই যে জরুরি যে স্বাস্থ্য ঝুঁকিগুলো সেগুলো মোকাবেলার জন্য করোনার সময় আমরা হঠাৎ করে দেখেছি যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আবার হামের এই রিসেন্ট ক্রাইসিসে আবার মনে হয়েছে যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আসলে কি আমাদের এই ভ্যাকুয়ামটা চলমান, নাকি এই স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় আমাদের কোনো ধারাবাহিক কোনো পরিকল্পনা থাকে কিংবা তার বাস্তবায়নও থাকে? আচ্ছা, এই ধরনের যে বিষয়গুলি মানে বিশ্ব কিন্তু এখন তিনটি বিষয়ের উপরে একটা ভঙ্গুর অবস্থায় আছে। একটা হচ্ছে যুদ্ধ, দ্বিতীয়ত হচ্ছে আপনার এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটাকে বলা হয়, যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু তৈরি হওয়া, তৃতীয়ত হচ্ছে আপনার কিন্তু ভাইরাস। তো আমাদের কিন্তু এই তিনটি বিষয় নিয়ে এখন মোকাবেলা করতে হয় সার্বক্ষণিক। তো আমরা যেটা খেয়াল করছি যে অ্যাকচুয়ালি মানে এই যে একটার পর একটা আমরা মানে আঘাতপ্রাপ্ত হচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন এই তিনটি বিষয় নিয়ে। আমরা ভাইরাসের ক্ষেত্রে যদি বলি যে আপনার একটা সময় চিকুনগুনিয়া, তারপর আপনার ডেঙ্গু আসলো, তারপর আপনার ডেঙ্গুটাও সামনে মৌসুমটা আবার আসতেছে, এর মধ্যে আপনার করোনা চলে আসলো, এখন আবার আপনার একটা ভাইরাল ওভারগ্রোথ হচ্ছে। তো ভাইরাসের যে এই বিষয়গুলো এগুলো কিন্তু আপনার অপরচুনিস্টিক। আমরা এই ইপিআই ভুক্ত যে ডিজিজগুলি এবং যে ভাইরোলজিক্যাল যে ডিজিজগুলি আছে, আমরা কিন্তু এই অসুখগুলির এগেনস্টে বিপক্ষে এই মুহূর্তে কিন্তু অনেকটা সমর্থবান। যেমন করোনার সময় আপনারা যদি খেয়াল করে দেখবেন যে আমরা একটু ভয়ে ছিলাম যে এটি একদম ডিনোভো মানে নতুন উদ্ভাবিত নতুন আগত একটি ভাইরাস, যেটির এগেনস্টে আমাদের ভ্যাকসিনেশন নেই, মানে আমাদের টিকা নেই। কিন্তু মিজেলসের ক্ষেত্রে কিন্তু আমাদের টিকা আছে, আমরা আসলে এটার ক্ষেত্রে অতটা ভীত সন্ত্রস্ত না। এটিতে আমাদের ব্যবহারিক মানে আমাদের আচরণগত সমস্যার কারণেই আপনার এটি হতে পারে। যেমন টিকার মিজেলস অন্যান্য যে ভাইরাসগুলি আছে যেগুলি কিন্তু আমরা যদি আপনার সচেতন না হই, অথবা যেগুলির এগেনস্টে ভ্যাকসিন আছে সেগুলি যদি আমরা ভ্যাকসিনেটেড না হই, তাহলে কিন্তু এই ধরনের প্রকোপ একের পর এক আসতেই থাকবে। এটি আসলে তারপরও মানে স্যার আমাদের প্রশ্ন থাকে যে ভ্যাকসিনেশন বা শতভাগ ভ্যাকসিনেশন হলেও আসলে আমরা এই ধরনের ঝুঁকিমুক্ত থাকতে পারবো কিনা, বা সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আর কি কি করণীয় আছে, এরকম অনেকগুলো প্রশ্ন আপনার কাছে থাকবে। তবে ছোট একটা বিরতিতে যাচ্ছি আমরা। দর্শক, এটিএন নিউজের এই মুহূর্তে আপনারা হ্যাপেনিং পয়েন্ট উপভোগ করছেন, বা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। হামের প্রতিরোধে টিকার লড়াই, এই শিরোনামে আমরা কথা বলছি ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তার সঙ্গে আবারও যুক্ত হতে চাই। স্যার, বিরতিতে যাওয়ার আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে যেমন কথা বলেছি, আরও বিষয়গুলোর অবতারণা করতে চাই। স্থানীয় পর্যায়ের যে চিকিৎসাগুলো হয় সেই চিকিৎসাগুলোর মানের সঙ্গে আমাদের নগরের চিকিৎসার মানের একটা সংকট থাকে, কখনো কখনো সেই সংকট আস্থাহীনতায় পরিণত হয়। ঠিক একই সঙ্গে সেই চিকিৎসা পদ্ধতির সাথে আমাদের মূল চিকিৎসা পদ্ধতি কিংবা ঢাকার সাথে অন্যান্য শহরগুলো কিংবা প্রত্যন্ত অঞ্চলের যে সমন্বয়, সেগুলো কিভাবে বজায় রেখে ধরনের চিকিৎসা পদ্ধতি চালু রাখা যায় হামের ক্ষেত্রে বিশেষ করে? এখন এই হামের ব্যাপারটির ক্ষেত্রে আপনার যে সকল আক্রান্ত বাচ্চা যাদের আপনার সাথে অপুষ্টি জড়িত এবং মানে বিভিন্ন রকম ভাবে আগে থেকে ইমিউন কম্প্রোমাইজ বলা হয়, তাদের কিন্তু একটু ক্ষতির দিকে চলে যায় বাচ্চাগুলি, এবং নিউমোনিয়া এবং অন্যান্য ডিজিজগুলি ডেভেলপ করে যায়। তখন বাচ্চার জন্য আপনার এই ভেন্টিলেশনের একটা কথা চলে আসে। তো এছাড়া কিন্তু হামের যে স্বাভাবিক চিকিৎসা, সিমটোমেটিক যে চিকিৎসা আমরা চিকিৎসকগণ দেন, এটি কিন্তু একই। এখন এই ভেন্টিলেশনের যে ব্যবস্থাটি, এটি আপনার একেবারে রুট লেভেলে আমরা মানে এস্টাবলিশ করতে পারবো সেরকম না হলেও কিছু কিছু ডিভাইস কিন্তু আপনার আমাদের এই দেশীয় সায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন এবং সেগুলির মাধ্যমে কিন্তু চিকিৎসা চলছে। এই ক্ষেত্রে হামে আক্রান্ত বাচ্চাকে আপনার
আপনার দ্রুততম সময়ে আপনার হাসপাতালে নিয়ে যেতে হবে। সব বাচ্চাকেই আপনার কিন্তু হাসপাতালে চিকিৎসা দিতে হবে তা না। যে সকল বাচ্চা চিকিৎসক মনে করবেন যে তার আপনার অ্যাডমিশন দরকার আছে, ভর্তি হওয়া দরকার আছে, তাদেরকে শুধুমাত্র চিকিৎসা ভর্তি অবস্থায় চিকিৎসা দেবেন। তো আমাদের কিছুটা তো আপনার সেন্ট্রাল লেভেল থেকে পেরিফেরি লেভেলে একটু ডিফারেন্স থাকেই। তবে এছাড়া বাকি যে অংশটুকু আমরা কিন্তু যথেষ্ট সমর্থ বাচ্চাগুলিকে আপনার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার এই যে ভেন্টিলেশনের যদি ব্যাপারটা আসে সেক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে, কিন্তু আমরা এখনো কিন্তু সমর্থ, আমরা অবশ্যই মনে করি যে আমরা চিকিৎসা করতে পারবো। সরকার ইতিমধ্যেই 2 কোটি শিশুকে হামে টিকা দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই কার্যক্রমগুলো কিন্তু একেবারে ফুল সুইং চলছেও আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন থেকে যায় যে এই 2 কোটি শিশুকে এই ধরনের টিকা দিলে কি আসলে পুরোপুরি হাম নিয়ন্ত্রিত হয়ে যাবে, নাকি আরও এর সাথে সমন্বিত কোনো কার্যক্রম গ্রহণ করার দরকার আছে? আপনারা জানেন যে সরকার কিন্তু এই হামের টিকার সাথে সাথে ভিটামিন এ ক্যাম্পেইনও শুরু করেছে। আমরা যারা যে সকল বাচ্চারা আপনার অপুষ্টিতে ভুগে এবং ভিটামিন এর একটা ঘাটতি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অসুখটি আরো আপনার অ্যাগ্রাভেট করে, মানে ডিটোরিয়েটেড হয়ে বাচ্চা অবস্থা খারাপ হতে থাকে। তো সরকারের যেই নীতিগত সিদ্ধান্ত 2 কোটি বাচ্চাকে টিকাদান, এই টিকাদান কিন্তু আসলে আমরা নতুন যে 0 থেকে মানে 5 বছর বয়সী সব বাচ্চাই যারা আপনার টিকা নিয়েছে, জাস্ট 1 মাস আগে যারা টিকা নেয়নি, মানে 1 মাসের মধ্যে একটা টিকা সর্বশেষ টিকা নিয়েছে তাদেরকেও কিন্তু আবার দেওয়া হচ্ছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে একটা মেজর অংশ কাভার করে ফেলা, আর যে গ্যাপটুকু হয়েছে গ্যাপটুকু কাভার করা। সরকার কিন্তু একটু মানে যেই উদ্যোগটা নিয়েছে এইটিতে যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, যে গ্যাপটুকু আছে গ্যাপটুকু ফিল আপ হলে ইনশাল্লাহ আপনার এই হার্ম রিলেটেড যে এখন আতঙ্কটা আছে এটি কিন্তু কমে আসবে। এবং সেই সাথে আপনার ভিটামিন এ ক্যাম্পেইনেও আপনার শরীর হতে হবে সবাইকেই। এই ভ্যাকসিনেশন এবং ভিটামিন এ এই বয়সী সবাইকে দিলে আপনার এটি অবশ্যই লিমিট হয়ে যাবে। আমরা সবাইকে ইনসিস্ট করি আপনারা প্রত্যেক বাচ্চাকে যারা অলরেডি আপনার 2 মাস আগে 3 মাস আগেও ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে তাদেরকেও দিন, কারণ এটি হচ্ছে আপনার এই বুস্টিং হিসেবে কাজ করবে, আপনার বাচ্চাকে প্রোটেকশনটা আরো বাড়াবে। একটি দুইটি এবং যদি হয় আপনার বাচ্চার জন্যই লাভ হবে। টিকা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভয় আছে, আবারও কুসংস্কার আছে, ঠিক একই সঙ্গে কিছুটা অ্যাওয়ারনেসেরও ঘাটতি আছে। সেক্ষেত্রে এই মুহূর্তে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? বর্তমানে যে আতঙ্কটি আছে এটিতে কিন্তু বাচ্চার প্যারেন্টসরা অথবা যারা আপনার অভিভাবক আছেন তাদের মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে। তাদেরকে তারা সবাই এখন মোটামুটি সচেতন, এবং যারা টিকা নিয়েছে তারাও কিন্তু জিজ্ঞেস করে আবার টিকার মধ্যে যাচ্ছে। আমার ধারণা এবং আমি যেটুকু মানে আমরা যতটুকু জানতে পেরেছি, মানে টিকা গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে স্বতঃস্ফূর্ততা রয়েছে। তো টিকা এই আপৎকালীন পরবর্তীতে আমরা এই ধরনের ঘাটতি যেন না হয়, এবং এই ধরনের ঘাটতির যদি আমাদের প্রচারণায় থাকে, আমাদের সিদ্ধান্তে থাকে, সেগুলি আপনার ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে আমাদের কিন্তু এই বিষয়টা মানে সামনে নিয়ে আসতে হবে। যেমন আজকে হচ্ছে আপনার বিশ্ব গবেষণা দিবস, তো এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে মানে গবেষণায় আপনার আমাদের এই ঘাটতিগুলি পূরণ করা। তো এই যে হার্ম রিলেটেড যে ব্যাপারটি ঘটেছে এটি নিয়ে আসলে একটা বিস্তর গবেষণা করা উচিত, যে আমাদের আসলে কি কারণে এটা হচ্ছে। আমরা লিটারেলি জানতে পারছি যে ইমিউন গ্যাপ হয়েছে, আমরা বুঝতে পেরেছি ক্যাম্পেইন হয়নি। আমাদের তো আরো সামনে অনেক কিছু দেখার আছে। যেমন ধরেন আপনার 9 মাস পর্যন্ত বাচ্চার মায়ের কাছ থেকে বাচ্চা আপনার প্রোটেকশন পাবে। কেন আপনার 5 মাস বয়সী একটা বাচ্চা হামে আক্রান্ত হচ্ছে, তার তো 9 মাস পর্যন্ত প্রোটেকশন হওয়ার কথা। আমরা 9 মাস পরে আমরা এই ভ্যাকসিনেশনটা স্টার্ট করি, কারণটা হচ্ছে মায়ের কাছ থেকে পেয়ে যায় সেই মাগুলি কেন আদৌ ভ্যাকসিনেটেড ছিল কিনা, অথবা যদি ভ্যাকসিনেটেড থাকে ভ্যাকসিনের যে উইনিং একটা পিরিয়ড ব্যাপার আছে, যে ভ্যাকসিনেশনের প্রোটেকশনটা শরীরের মধ্যে কমে আসা, সেই ধরনের কিছু ঘটছে কিনা, এই ব্যাপারগুলি কিন্তু গবেষণার বিষয়। আমাদের অবশ্যই এগুলি গবেষণায় আনতে হবে। এই ওয়ার্ল্ড ল্যাবরেটরি ডে, বিশ্ব গবেষণা দিবসে আমাদের এটি আসলে মোটো হওয়া উচিত। ভবিষ্যতে যদি এরকম পরিস্থিতি না হয় সেটা এখনই ভাববার বিষয়, কারণ আমরা এরকম অনেকগুলো ফেজ অতিক্রম করেছি, দেখেছি যে আগাম ভাবনা না হওয়ার কারণে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে। তাহলে হাম কিংবা একই রকমের যদি কোনো রোগের কথা আমরা চিন্তা করি, সেগুলোকে আগাম মাথায় রেখে আর কি কি আগাম প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে আমাদের? আগাম প্রিপারেশনের ক্ষেত্রে আপনি সামনে কিন্তু যেই মানে আমরা আশঙ্কা করছি যে ডেঙ্গুর কিন্তু একটা মানে ব্যাপক অব্যবস্থাপনা আছে। অব্যবস্থাপনা মানে এরকম যে মাঝখানে একটা মানে অনির্বাচিত সরকার ছিল, তখন যে অ্যাক্টিভিটিগুলি ছিল তখন কিন্তু অ্যাক্টিভিটিগুলি আপনার মানে ছিল না ফিল্ড মাঠ পর্যায়ে। তো এই অ্যাক্টিভিটিগুলি কিন্তু এখন আবার চালু করতে হবে। সামনে অল্প অল্প করে বৃষ্টি শুরু হবে, এবং এই যে মশার ডিমগুলি, এডিস মশার যে ডিমগুলি, সেগুলি আপনার জার্মিনেশন করবে, সেগুলি ফুটবে, এবং এই মশাগুলো কিন্তু ছড়িয়ে পড়বে এবং আমাদের জন্য সামনে আতঙ্ক। তো এই ধরনের ব্যাপারগুলি কিন্তু আসলে প্রিভেন্টিভ মেডিসিন, যেটা আমাদের বলা হয় যে রোগ হওয়ার পরে যে সারিয়ে তোলা, তার আগেই আপনার চিন্তা ভাবনা করে প্রিভেন্টিভ মেডিসিনের উপরে আমাদের কিন্তু নজর দিতে হবে। এই বিষয়ে আমাদের মানে সরকার পর্যায়ে প্রিভেন্টিভ কার্যক্রমগুলি আবার রিভাইজ করতে হবে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ব্যাপারগুলি না ঘটে, যে ভ্যাকসিনেশনের ল্যাকিংস অথবা ধরেন স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য সচেতনতার অভাব যেন না হয়।
সেই বিষয়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গবেষণা করতে হবে এবং সেই সাথে স্বাস্থ্যকর্মীদের আপনার এই বিষয়ে আপনার ট্রেন করতে হবে। জাতীয় কোনো বিষয়, সেটা যদি স্বাস্থ্য খাতের মতো এরকম বৃহৎ কোনো খাত হয়, সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন পড়ে। আমরা এ ধরনের চিকিৎসা পদ্ধতি কিংবা আগাম প্রস্তুতির কথা যদি ভাবি, সেক্ষেত্রে সরকারি বেসরকারি সমন্বয়টা কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এই যে ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশে আপনার ভারতে কলকাতায় কিন্তু আপনার ডেঙ্গুর ওরা আপনার একেবারে মানে জিরোর কাছাকাছি নিয়ে এসেছে কেস। তো ওদের যে সিস্টেমটা ওটা কিন্তু আমরা ফলো করতে পারি, আমরা অন্যদের ভালো জিনিসটা ফলো করতেই পারি। যেমন আপনার এই যে আর কিছু শ্রীলঙ্কা যেটি করেছে বর্তমান প্রধানমন্ত্রী, উনি আপনার এই প্রাইভেট এবং গভর্নমেন্ট দুই সেক্টরে আপনার অ্যাক্সেস আপনার ফ্রি করে দিয়েছে। তো এরকম অনেকগুলি ব্যাপার আছে যেগুলি আপনার ধরেন আমাদের এই আপৎকালীন সময়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, অথবা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রকার সমস্যা যেন না পড়ি আগাম সেহেতু তার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আমরা অনুষ্ঠান একদমই শেষের দিকে, আন্তর্জাতিক পরিমণ্ডল থেকেও কি আমরা কোনো সহযোগিতা পেতে পারি কিনা, সেটা আর্থিক হোক কিংবা কোনো লজিস্টিক সাপোর্ট দিয়ে? আমরা কিন্তু এই মুহূর্তে মোকাবেলাটা করছি আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে। যেমন ধরেন আপনার এই যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন গ্যাভি, তাদের মাধ্যমে এবং ইউএসএআইডি এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার ভ্যাকসিনগুলি দ্রুততম সময়ে আমরা পেয়ে গিয়েছি, সরকার পেয়েছে, এবং সেগুলি আপনার এই আপৎকালীন ব্যবস্থাপনার জন্য আমাদের জন্য খুবই খুবই আপনার একটা মানে সাফল্যের ব্যবস্থা নিয়ে আসছে। এই সময় যদি আমরা ভ্যাকসিনটা না পেতাম তাহলে কিন্তু আপনার অবস্থাটা বেগতিক হতো। তো আন্তর্জাতিক ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই অ্যাকসেপ্টেড, এবং আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাহায্য সহযোগিতা সবসময়ই আমাদেরকে আপনার এইভাবে অ্যাকসেপ্ট করতে হবে এবং ওদের সাথে কমিউনিকেশনটাও রাখতে হবে। আমরা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলার সুযোগ পাবো আমরা। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা অনেক সময় ঘটনা ঘটে যাওয়ার পরেই অনেক অ্যাকশনে যাই। আসলে মনে রাখতে হবে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ অনেক বেশি ভালো। সেক্ষেত্রে শুধুমাত্র টিকাই যে আমাদের এ ধরনের হামের ক্ষেত্রে যে প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করবে তা না, এর সাথে একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আগামীর দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও হ্যাপিনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা, নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।